নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে সমস্যা থাকবেই। আপনার ক্ষেত্রেও সমস্যা থাকবে, আমার ক্ষেত্রেও সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়া কিন্তু একটা সত্যি আনন্দের বিষয়। কারণ আপনার জন্মছকে ডিপেন্ড করবে আপনার কি ধরনের সমস্যা হবে। আমি বারবার বলে থাকি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের প্রত্যেকের জীবন, আপনার জীবন, আমার জীবন, প্রত্যেকের জীবন সেটার উপর ডিপেন্ডেড। এবং কখন কোন সমস্যা তৈরি হবে সেটা গ্রহ নক্ষত্রের কানেকশানের কারণেই হবে। এবং এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা। আপনাকে আজকে হয়তো কেউ কোনো খারাপ ক্রিয়া করে ফেললো, আপনার ওপর কেউ শত্রুতার কারণে আপনার ওপর কোনো তন্ত্রের প্রয়োগ করে দিয়ে আপনাকে হয়তো সর্বশান্ত করে দিচ্ছে, আপনার ক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করছে। তাহলে এই জায়গাগুলোও কিন্তু রয়েছে, কোনোটা কিন্তু বাদ দেওয়ার মতোই নেই। কিন্তু বিগত দিনে আমার কাছে, আমি বারবার বলি, আবার বলছি, যে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যদি তাকে গাইডলাইন দেওয়া যায়, তাহলে একটা মানুষ কিন্তু সে ভালো জায়গায় কিন্তু অবশ্যই যায়, তার জীবনের সাকসেস সে অবশ্যই পায়। সেরকম কিছু মানুষ যারা আমার কাছে বিগত দিনে এসেছিলেন, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে। সমস্যাগুলো কী ছিল? বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, বারবার বলি, কারণ একটা স্টুডেন্ট লাইফে তার সমস্যা কী? তার পড়াশোনা, তার বাবা মায়ের চিন্তাধারা, তার বাবা মায়ের চিন্তা ভীষণভাবে হয়ে যাচ্ছে যদি তার সন্তান পড়াশোনা না করে। তাহলে এই রকম জায়গায় একটা জাতিকার, আমি বলবো, তার সন্তানকে নিয়ে এসেছিলেন তিনি, অর্থাৎ তার মেয়েকে নিয়ে এসেছিলেন। মেয়ের নাম হচ্ছে সিমরানপ্রীত কর। সত্যিই তারা দিশা হারিয়ে ফেলেছিল, কি করবে ঠিক করে পারছিল না। এবং তার বিভিন্ন সমস্যা, তার জিনগত একটা সমস্যা ছিল, তার উপর তন্ত্রের ক্রিয়া করা হয়েছিল, যে তন্ত্রের ক্রিয়ার কারণে তাকে সব সময় তাকে একটা মানে কি বলবো, যে সঠিকভাবে সে কোনো জায়গায় স্থিরতা পাচ্ছিল না। এবং রাত্রে ঘুমের ঘরেও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সমস্যায় পড়ছিল। এবং যে যখন যেখানে যাচ্ছিল তার সেই সমস্যা, এবং তার আগামী দিনে কোন দিকে কেরিয়ার নিয়ে গেলে তার ফোকাসটা তার সঠিক জায়গা হবে, সেটা নিয়েও কিন্তু সে দিশাহারা হয়ে গেছিলো। এই ধরনের যাবতীয় সমস্যা নিয়ে এর মা, অর্থাৎ এই সিমরানপ্রীত করের মা, একদিন আমার কাছে ব্যারাকপুর চেম্বারে আসে। এবং প্রথম অবস্থায় দেখবেন যে এই সমস্যা থাকলে হয়তো অনেক সময় আপনারা নাম লেখাচ্ছেন, সেখানে কিন্তু চেম্বারে উপস্থিত হতে পারছেন না, বাধা হচ্ছে। এটাই বাধা, এটাই কিন্তু আপনার সমস্যা। আপনি যখন আসবেন তারপরে তার প্রতিকার প্রতিবিধান হলে আপনি সেখান থেকে কিওর হবেন। এই যে উনি কিন্তু প্রথমের দিকে আসতে পারেননি, প্রথম 2-3বার নাম লেখানোর পরে তারপরে কিন্তু উনি এসেছিলেন এবং মেয়েকে নিয়ে এসেছিলেন। মেয়েকে দেখা মাত্র আমার যে সমস্যাগুলো ছিল মেয়ের মধ্যে, সেগুলো যখন হুবাহুবু আমি বলতে আরম্ভ করলাম, ওরা কিন্তু মেয়েও কিন্তু সে আতকে ওঠার মতো অবস্থা করেছিল। এবং এই মেয়ের মুখ থেকে শুনুন কি ধরনের সমস্যা ছিল, এবং সেই সমস্যাটা কত তাড়াতাড়ি চটজলদি তার রিয়াকশান, তার অ্যাকশান শুরু হয়, এবং তারপর থেকে সেখান থেকে সে বেরিয়ে আসে এবং বর্তমানে সে ভালো জায়গায় আছে। এবং অবশ্যই সে এই মুহূর্তে কলকাতায় নেই, কলকাতার বাইরে আছে, কিন্তু ভালো জায়গায় আছে। তার মুখ থেকে শুনুন সে কতটা সমস্যা নিয়ে এসেছিল এবং আজকের জায়গায় দাঁড়িয়ে সে কতটা ভালো জায়গায় আছে। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে
পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। এবং নেক্সট এই মেয়ে অর্থাৎ কস্তুরী সরকার, পড়াশোনা দেখুন, পড়াশোনা আরও প্রোগ্রেস চাই প্রত্যেকের। যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে আরও বেটার রেজাল্ট কিভাবে করব, আরও ভালো জায়গায় কিভাবে যাব, তাদের এরা একটা উপদেশ অবশ্যই নেয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে অনেক জাতক জাতিকা পড়াশোনায় মনোযোগী নেই, অনেক জাতক জাতিকা দেখা গেলো পড়াশোনা মনে রাখতে পারে না, অনেক সময় একটা জাতক জাতিকা পড়াশোনা করতেই চায় না। কিন্তু এই যে জাতিকা, এই কস্তুরী সরকার এসেছিল, সে পড়াশোনা করছিল, কিন্তু তার মুভমেন্টটা কোন দিকে যাবে, তার আগামী দিনে তার ফোকাসটা কোন দিকে রাখলে ভালো হবে। আমি বারবার বলি যে কর্মেও যেখান থেকে কানেক্টেড হচ্ছে, কারণ দশম ভাব থেকে আমাদের কর্ম দেয়, এবং সেই কর্মের জায়গা যদি সঠিক থাকে এবং সেটার ওপর বেস করে যদি, কারণ আগামী দিনে আপনি কি কর্ম করবেন সেটার ওপর বেস করে যদি আজকে পড়াশোনাটা করেন, তাহলে আপনি সেই জায়গাটা তাড়াতাড়ি সাকসেস পাবেন। ঠিক কস্তুরী সরকারও কিন্তু এই উদ্দেশ্যে এসেছিল আমার কাছে, এবং তার আগে অবশ্যই পড়াশোনার জায়গা, পড়াশোনা যাতে আরও বেটার হয় তার জন্য তার সঠিক গাইডলাইন, প্রতিকার, প্রতিবিধান হয়েছিল। তারপরে সে যখন আসলো যে আগামী দিনে কর্মের জন্য কোন সেক্টরে আমার চেষ্টা করলে ভালো হবে, এবং তখন যখন ওকে বলে দেওয়া হলো এবং সেই অনুযায়ী ও চেষ্টা করলো, এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু সে চাকরিটা পেয়ে গেল। অর্থাৎ এই যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি যে সঠিক গাইডলাইন একটা জাতক জাতিকাকে সাকসেসের জায়গা নিয়ে যায়। এবং এই কস্তুরী সরকার কিন্তু সে এখন ভালো জায়গায় আছে, এবং আগামী দিনে তার বিবাহের জন্য কিন্তু উপযুক্ত পাত্র কিন্তু সে তার খোঁজা হয়ে গেছে। তাহলে এই জায়গাটা আছে, তাহলে এই জায়গাটা সব কিছু, আমি বারবার বলি জ্যোতিষশাস্ত্র কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, কারণ এটা খুব পুরনো সাবজেক্ট, পুরনো বিষয়, পুরনো শাস্ত্র। যে শাস্ত্র দেখে বিগত দিনের রাজারা তারা কিন্তু নির্দিষ্ট শুভ কাজের দিনক্ষণ ঠিক করতেন। তাই সেক্ষেত্রে বলবো এই কস্তুরী সরকারের কাছ থেকে শুনুন সে কীভাবে এসেছিল আমার কাছে, তারপরে তার কি উপকার হলো এবং এখন কি জায়গায় তার মধ্যে রয়েছে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। এরপরে নেক্সট দেখুন, জীবনে চলতে চলতে একটা জাতক জাতিকা মানে দেখালো সবাই তো সমান হবে না, তার মধ্যে একটু চাঞ্চলতা থাকবে, মানসিক অস্থিরতা থাকবে, একটা কাজ আর একটা কাজের মধ্যে গুড়িয়ে ফেলবে, এগুলো কিন্তু স্বাভাবিক, এগুলো দেখা যায়। কিন্তু এই যে জাতিকা অর্থাৎ এই যে যার বিষয়ে নিয়ে এসেছিল তার নাম হচ্ছে সৃজিতা দাস। এই সৃজিতা দাস খুব চঞ্চল ছিল, অ্যাকচুয়ালি খুব ছোট একসময় ছিল, কিন্তু খুব চঞ্চল ছিল, পড়াশোনা মনে রাখতে পারত না, এবং পড়াশোনার জায়গা তার মেধাশক্তি ছিল, পড়াশোনা করতে চাইছিল, কিন্তু মনে রাখা একটু চঞ্চলতা এই জায়গাগুলো ছিল, একটু সমস্যা ছিল। বিভিন্ন ধরনের সমস্যা মানুষের থাকেই। তা ঠিক এটার উদ্দেশ্য করেই কিন্তু এই মেয়েকে নিয়ে মা পলি দাস তিনি এসেছিলেন আমার কাঁচরাপাড়া চেম্বারে। কিন্তু সেই চেম্বারে আসার পরে তার প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন, আমি বারবার বলি গাইডলাইন, এই গাইডলাইন যখন দিয়েছিলাম সত্যি করেই এই মেয়ে কিন্তু অর্থাৎ সৃজিতা দাস সে কিন্তু সঠিকভাবে তার যে প্রতিকার, প্রতিবিধান দিয়েছিলাম এবং কিছু গাইডলাইন দিয়ে দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মেনে চলেছিল, এবং মাও সঙ্গে করে সেই গাইডলাইন কিন্তু মেনে সেই মেয়েকে চালনা করত।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ে কিন্তু খুব, সত্যি করে বলবো, খুব ভালো জায়গায় এখন আজকের দিনে আছে এবং সে ভালো রেজাল্ট করছে, ভালো জায়গা আগামী দিনেও তার জন্য রয়েছে। এবং আগামী দিনে এই যে পলি দাস, আমি যার কথা এক্ষুনি শোনাবো আপনাদের, আপনি এই পলি দাস, উনি কিন্তু অনেককে নিয়ে এসছেন, কারণ তারা প্রত্যেকেই কাজ পেয়েছে, কারণ তার নিজের কাজ হয়েছে। আমি বারবার বলি যে আপনি যে এসছেন, আপনার কাজটা হোক, আপনার জায়গাটাকে সাকসেসের জায়গায় নিয়ে আসুন, তারপরে আপনি যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে তারা যদি আসতে চায় তাহলে আপনি তাদেরকে বলতে পারেন। ঠিক পলি দাস উনিও কিন্তু ঠিক এই পদ্ধতিটাই মেনে নিয়েছিলেন এবং ওনার নিজের কাজ হয়েছে, ওনার পরিবারের অনেক মানুষকে নিয়ে এসছেন, তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই ভালো কাজ পেয়েছে এবং প্রত্যেকে অনেক ভালো ভালো জায়গায় এখন বর্তমানে আছে। তাদের পরিবারের খুব ক্লোজ রিলেটেড একজন, তিনি তো বাইরে রয়েছেন এবং ভালো পোস্টে, ভালো জায়গায় তিনি কিন্তু এখন হোল্ড করছেন। তাহলে এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান গাইডলাইন, শুনতে থাকুন এই পলি দাস, যিনি সৃজিতার মায়ের থেকে যে কি ধরনের সমস্যায় তিনি এসছিলেন, আজকের জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা স্যাটিসফাই। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? দেখুন, সময় থেমে থাকে না, সময় চলতেই থাকে এবং এই সময়ের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও কিন্তু আমাদের উপযুক্ত কর্মগুলো করে যেতে হয়। আপনি যখন সময়কে ম্যানেজ, অর্থাৎ সময়কে যখন আপনি ম্যানেজ করতে পারবেন, জানবেন আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন। সেই রকমই এই বিশ্বদীপ ঘোষ, যার কথা শোনাবো কিছুক্ষণ পরে, এই বিশ্বদীপ ঘোষ তিনি এসেছিলেন আমার বহরমপুর চেম্বারে। সত্যি করে তিনি একদম নার্ভাস হয়ে গেছিলেন, তার সে কী করবে দিশাহারা হয়ে গেছিল। কারণ আমি প্রত্যেকের বলে থাকি যে সঠিক দিশা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ড্রিম, আপনার সেই ড্রিম আপনার জায়গাটাকে পরিবর্তন করে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তা এই জাতক যার কথা শুনবেন আপনি কিছুক্ষণ পরে, সেই বিশ্বদীপ ঘোষ, তিনি একটা কর্ম করতেন, কিন্তু কর্মটা তার স্যাটিসফাই ছিল না, তার মনের মতো ছিল না। সে যে কর্ম করছে তার তুলনায় তার মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি ছিল, তার কোয়ালিফিকেশন ভালো ছিল, তার মেধা শক্তি ছিল, তার মধ্যে প্রতিভা ছিল। কিন্তু আমি তাকে বলেছিলাম যে না, এই কর্মের থেকে আপনি আরও বেটার কর্ম আপনি পেতে পারেন, এই জায়গাগুলো চেষ্টা করুন, ব্যাংকিং সেক্টরের বিভিন্ন জায়গাগুলো চেষ্টা করুন। একসময় সে খুব পরিশ্রম করে সেই অর্থের বা ব্যাংকিং সেক্টরের মধ্যেই কোনো জায়গায় ছিল, কিন্তু সে খুব প্রচণ্ড পরিশ্রম করত। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়েও সে একটা ভালো পোস্ট হোল্ড করছে। পরিশ্রম, কর্ম, আমাদের প্রত্যেকের কর্ম যদি সঠিকভাবে আমরা না করি তাহলে আমাদের জীবনে সাকসেস পাবো না। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে সে কর্ম করছে, হয়তো সে আগের মতো না, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে সে এক নামে তাকে চিনতে পারবে যে অমুক পোস্টে অমুক কিন্তু সেক্টরে সে আছে। তাই আজকের জায়গায় দাঁড়িয়ে তার অনেক কিছু হয়েছে, গাড়ি বাড়ি জমি জায়গা, তার পরিবারের সুখ শান্তি, এগুলো কিন্তু ফিরে এসছে। শুনতে থাকুন এর মুখ থেকেই, অর্থাৎ এই বিশ্বদীপ ঘোষের মুখ থেকেই শুনুন
তিনি একসময় কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং আজকের জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা ভালো আছেন। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। দেখুন, পরবর্তীতে আরও কিছু বলবো যে কেরিয়ার সংক্রান্ত অনেক মানুষ আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এসছে। এই যে জয়িতা গুহ কিন্তু এক টাইপের, সে কিন্তু আউটডোর বিভিন্ন কাজগুলো করতেন, বা আউটডোরে দেখা গেলো যে সেলসের যে কাজগুলো হয় সেলস মার্কেটিংয়ের, সেই সেলস মার্কেটিংয়ের বিভিন্ন কাজ কিন্তু এই জয়িতা গুহ করতেন। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে, কারণ আমি তার প্রতিবিধান দিয়েছি, আমি তার সঠিক গাইডলাইন দিই, তার যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা হলেই আমাকে ফোন করে এবং ও কিন্তু গাইডলাইন নেওয়ার চেষ্টা করে, এবং সেই গাইডলাইন দিয়ে তাকে কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে একটা ভালো ব্যাংকিং সেক্টরের ভালো পোস্টে সেই মেয়ে আছে। কিন্তু এই জয়িতা ঘোষ থেকে শুনুন ও কতটা ভালো জায়গায় বর্তমানে সে আছে, এবং সে আরও বেটার কিছুর জন্য চেষ্টা করছে। আর প্রত্যেক মানুষ চায় বেটার কিছু চিন্তা ভাবনা, তার জীবনে আরও ভালো, কারণ ভালোর কিন্তু সীমা হয় না। তাহলে কিন্তু এই পরিশ্রম করছে এবং চেষ্টা করছে আরও বেটার যায়। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার বলছি যে এক সময় অন্য একটা সেক্টর কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে ছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে সে একটা নির্দিষ্ট চেয়ার হোল্ড করছে, এবং সেটা একটা ব্যাংকিং সেক্টরে, এবং সে চেষ্টা করছে ওর থেকে আরও ভালো জায়গায় তাকে পৌঁছানোর জন্য বা তাকে নিয়ে যাওয়ার জন্য। সে নিজেকে নিয়ে যাবে, এবং তার জন্য কিন্তু সঠিকভাবে সেই উপদেশগুলোও নেয় এবং সঠিকভাবে সেগুলো অ্যাপ্লাইও করে। শুনতে থাকুন এই জয়িতা গুহ কী সময় এসেছিল, এবং পরবর্তীতে তার চাকরির থেকে আরম্ভ করে যে জায়গাগুলোতে আছে সেখান থেকে কতটা ভালো জায়গায় আছে। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। দেখুন, নেক্সট আরেকটা জায়গা রয়েছে, কিছু কিছু জাতক জাতিকার যখন চেষ্টা করতে করতে জীবনে কিছু পায় না, তখন সে তার মধ্যে একটা হতাশা কাজ করে, এবং এই হতাশা ধীরে ধীরে তার মধ্যে কিন্তু একটা মানসিক চিন্তার মধ্যে গিয়ে, ডিপ্রেশনে গিয়ে একটা একা সে কিন্তু থাকতে তাকে পছন্দ করে। এই রকম একজন এসছিলেন, তার নাম হচ্ছে প্রসেনজিৎ দাস, কাঁচরাপাড়া চেম্বারে এসছিলেন। এই প্রসেনজিৎ দাস তার কর্মের জন্য চেষ্টা করছিল, কিন্তু সে ভালো কর্ম, সে বিজনেস করবে বলেছিল আমাকে,
যে আমার ভালো কি বিজনেস আছে, ভালো কি ব্যবসা করলে আমার ভালো হবে, এবং সেই বিজনেসের সঙ্গে তার পারিবারিক বেশ কিছু সমস্যাও ছিল। সমস্যা বিভিন্ন ধরনের, আমি বারবার বলি, তাহলে সেই সমস্যার তার সমাধান হয়েছে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে সে এখন বর্তমানে একটা ভালো জায়গায় সে ব্যবসাও করছে। তার সেই জায়গাটা কিন্তু রয়েছে। আগামী দিনে তার টার্গেট আছে, কারণ তার বয়স তুলনামূলক অনেক কম। সে আরও টার্গেট নিয়ে রেখেছে যে আগামী দিনে আরও ভালো জায়গায়, বেটার জায়গায় কিভাবে পৌঁছে যাওয়া যায়। তো তার জন্য কিন্তু সে নির্দিষ্টভাবে তার কাজগুলো করে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তার উপদেশ, সঠিকভাবে সে উপদেশ নিচ্ছে, এবং তার পরিবারগত যে সমস্যা ছিল একটা, সেই সমস্যার থেকে সে বেরিয়ে এসে আজকে ভালো জায়গায় আছে। তার মুখ থেকে শুনুন সে কতটা ভালো জায়গায় আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আবার বলবো যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারবে, সঠিকভাবে সে যদি কর্ম করে। এইরকমই একটা মানুষ আমার কাছে এসেছিলেন, প্রমোদ রঞ্জন সরকার। সত্যি করেই সে তার কর্মজীবন আপনি যদি শোনেন, তার বিভিন্ন ফ্যামিলিগত বিষয় যদি শোনেন, সত্যিই খুব কষ্টদায়ক। কিন্তু সে আজকের জায়গায় দাঁড়িয়ে তার কর্মজীবনের যে বাধা বিপত্তিগুলো ছিল, কারণ অনেক মানুষ অনেকভাবে দেখবেন যে একটা ভালো কিছু হচ্ছে সেটা সহ্য করতে পারে না। মানুষটাকে কিভাবে ডাউন করে দেওয়া যায়, কিভাবে মানুষটাকে বসিয়ে রাখা যায়, কিভাবে মানুষটার আর্থিক অনটন করে দেওয়া যায়, কিভাবে মানুষটাকে সর্বশান্ত করে দেওয়া যায়, এটা কিন্তু শত্রুতার কারণে হয়। এবং দেখবেন আশেপাশের কাছের মানুষগুলোই এই ধরনের শত্রুতা করে একটা মানুষকে আর একটা মানুষ ক্ষতি করে দেয়। তাই মানুষ মানুষেরই কোনো কোনো সময় আবার শত্রু হয়, আবার মানুষ মানুষেরই কিন্তু নির্দিষ্টভাবে পথ দেখায়, ভালো জায়গায় নিয়ে যায়। তাহলে এই রকম যিনি যার কথা আমি এই মুহূর্তে বলবো, সেই প্রমোদ রঞ্জন সরকার একসময় এসেছিলেন সেই ধরনের সমস্যা নিয়ে, কিন্তু তার যে সমস্যার সেই সমাধান করিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু বলবো যে খুব ছোটোখাটো নেই, খুব ভালো জায়গায় সে প্রতিষ্ঠা পেয়েছে, এবং তার নাম এক কথায় অনেকে চেনে, কারণ তিনি এখন কন্ট্রাক্টরি লাইনের একটা ভালো জায়গা আছে, ইলেকট্রিক কন্ট্রাক্টর। এবং তার যে জায়গাগুলো সে কিন্তু সেই বিগত দিনের সেই সমস্যা সমাধান করে প্রতিকূলতাকে কাটিয়ে আজকে ভালো জায়গায় সে কিন্তু আসছে। তার মুখ থেকে শুনুন সে কতটা ভালো জায়গায় আজকের মতো জায়গায় দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমাদের হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমার অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একটা টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। একটা মানুষ দূর দূর থেকে আসে, তাদের
জীবিকা নির্বাহের জন্য, সে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তাকে কি করলে সে সাকসেস পাবে সেই উদ্দেশ্য নিয়ে আমার চেম্বারে বিভিন্ন মানুষ আসে। যেরকম এই হাতিবাগান চেম্বারে অনুপ চন্দ্র উনি এসেছিলেন, ওনার বিভিন্ন সমস্যা উনি নিয়ে এসেছিলেন। আজকের জায়গায় দাঁড়িয়ে সেই সমস্যার তো সমাধান হয়েছেই, প্লাস তার কর্মর জায়গা, কর্ম, যে প্রত্যেক মানুষ তো একটা নির্দিষ্ট কর্ম করে তার রোজগার করতে হয়, সেই জায়গাটা কিন্তু সে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে তার বুদ্ধি বলে, তার কর্ম বলে, এবং তার সঙ্গে সঙ্গে আমার পরামর্শ নিয়ে এবং তার জন্মছকের যে প্রতিবিধান ছিল, দরকার ছিল, সেই প্রতিবিধান সঠিকভাবে করিয়ে দিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই কলকাতার একটা নির্দিষ্ট সেক্টরে কিন্তু ভালো জায়গায় রয়েছে। সে তার নিজের একটা নির্দিষ্টভাবে জায়গা করেছে, কারণ এই ছেলে কিন্তু বাইরের, অনেক দূরের থেকে এসছে এবং কলকাতায় সে বসবাস শুরু করেছে এবং আজকের জায়গায় দাঁড়িয়ে সে কলকাতায় একটা নিজের নির্দিষ্টভাবে স্থান করতে পেরেছে। শুনতে থাকুন ওনার মুখ থেকে উনি কিভাবে এসেছিলেন, আজকের জায়গায় কতটা ভালো আছে। আমার নাম অনুপ চন্দ্র, আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। এইবার যার কথা বলবো, সত্যি করে আপনি শুনলে পারে ওনার মুখ থেকেই যখন শুনবেন আপনি বুঝতে পারবেন মানুষটা কতটা ভালো। এই মানুষটা তার পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে এক সময় আমার কাছে আসেন, তার সন্তান, তার স্বামী এবং তার নিজের বিষয়েও এবং অন্যান্যদের অনেকের বিষয় নিয়ে এসেছিল। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে তিনি ভালো আছেন। তার সন্তান সত্যি করে একসময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু ডুবে গেছিল। তার এই খারাপ পরিস্থিতির থেকে তিনি কিন্তু তার সন্তানকে বের করে নিয়ে আসতে পারেন, কারণ তার সঠিক প্রতিবিধান, আমি বারবার বলি সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এবং সেটাই হয়েছে ওনার ক্ষেত্রে। ওনার সন্তান সত্যি করে সমস্যার মধ্যে ছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে সেই সন্তানকে ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছে এবং তার পরিবারটাকে ভালো জায়গায় আসতে পেরেছে। কারণ শত্রুতা জীবনের সব সময় খারাপের দিকে নিয়ে যায়। তাই তার মুখ থেকে শুনুন যে উনি একসময় কি অবস্থায় এসেছিলেন, আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো আছে। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে,
এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। পরবর্তীতে বলতেই হয়, দেখুন, মানুষ তার বিভিন্ন সমস্যা, সাংসারিক অশান্তি, আর্থিক চাহিদা এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই সুখ চাই, সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটা মানুষ চাই। তাই সেই সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে হয়তো তার কোয়ালিটি আছে, তার প্রতিভা রয়েছে, কিন্তু সে পাচ্ছে না, চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে। অনেক মানুষের হয়তো এগুলো বিভিন্ন ধরনের দোষ থাকে, জন্মছকের বিভিন্ন কালসর্প, মাঙ্গলিক, শনির সাড়ে সাথী, সাপির দোষ, এগুলো তো বিভিন্নভাবে আমাদের সমস্যা করে। মাঙ্গলিক দোষ সাংসারিক অশান্তি তৈরি করে দেয়, মাঙ্গলিক দোষ বিভিন্ন ধরনের অশান্তির মধ্যে ডুবিয়ে দেয়। তা এই যে পিয়ালি মণ্ডল যিনি এসেছিলেন, তিনি কিন্তু একসময় তার বিভিন্ন ধরনের সমস্যা ছিল, সাংসারিক ছিল, তার আর্থিক জায়গাটা সমস্যা ছিল, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু ভালো জায়গায় আছেন এবং তার একটা স্বপ্ন ছিল যে বাড়ি করব একটা, তাহলে সেই বাড়িটা কিন্তু তিনি করতে পেরেছেন। তার মুখ থেকে শুনুন বিগত দিনে যে সমস্যা নিয়ে তিনি এসেছিলেন আর আজকের জায়গায় যেটা বললাম, সে নিজের জায়গা পেয়েছে এবং আগামী দিনেও সে তার স্বপ্ন রয়েছে আরও বেটার জায়গায় তার যাওয়ার, অবশ্যই সেই জায়গাটাও তার পূর্ণতা পাবে। শুনতে থাকুন পিয়ালি মণ্ডল, যিনি আমার কাছে একসময় এসেছিলেন এবং কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তিনি পাস করে আজকে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। আর একটা মানুষের সঙ্গে আপনার পরিচয় করাবো আপনাদের, যার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমার কাছে নিয়ে এসেছিলেন এবং তাদের যে সমস্যা ছিল, ওনার নাতনি যার সন্তান আসছিল না, তার সন্তান আজকের জায়গায় সে সন্তান পেয়েছে। তার নাতি ছেলের ঘরের, তার চাকরি হচ্ছিল না, চাকরি পেয়েছে। আর এক নাতি পড়াশোনা হচ্ছিল না, তার পড়াশোনার জায়গা ছিল, ভালো হয়েছে। বন্ধুর সঙ্গে সে কিন্তু খারাপ জায়গায় চলে যাচ্ছিল, সেই জায়গা ভালো হয়েছে। শুনতে থাকুন ওনার কাছ থেকেই উনি কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা স্যাটিসফাই। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত, আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের ছেলে মেয়ে
নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা, তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময় তার নামে যেন ছড়িয়ে পড়ে। এতক্ষণ আপনারা যাদের কথাগুলো শুনছিলেন, যাদের মুখ থেকে শুনছিলেন, আমি বলবো তাদেরকে অসংখ্য অসংখ্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে জানাচ্ছি, কারণ তারা বিগত দিনে এত সমস্যার মধ্যে এসেছিল এবং সেই সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান দিতে পেরেছিলাম আমার গুরুদেবের আশীর্বাদে। সেই প্রতিকার প্রতিবিধান দিয়ে তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পেরেছিলাম এবং তারাও কিন্তু অক্ষরে অক্ষরে সেই সঠিক গাইডলাইনগুলো মেনে চলেছেন বলেই তারা এত বড় সমস্যার মধ্যে থেকেও আজকে ভালো জায়গায় চলে এসছে। কারণ প্রত্যেকের জীবনে এরকম ধরনের সমস্যা আসেই, তার গ্রহ নক্ষত্র কানেকশানগত কারণেই কিন্তু তাদের জীবনের সমস্যাগুলো আসে। তাই জন্য বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে প্রত্যেকের জীবনযাপন চলে। সেই জন্য আপনার ক্ষেত্রেও যদি সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে, আমি বলছি বারবার। সেই জন্য যদি মনে করেন সমস্যার সমাধান করবেন, যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারটা নোট করে থাকুন, ওটা হেল্প নাম্বার। ওই নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই সাহায্য করবে কোন চেম্বারে কখন কোন সময়ে যাবেন এবং কিভাবে আপনার নামটা নথিভুক্ত করবেন চেম্বারে যাওয়ার জন্য। যাই হোক, প্রত্যেকে খুব ভালো থাকুন। আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।